আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়েছি। আজকে অন্য একটি মডেল নিয়ে আসলাম। এটি হচ্ছে OnePlus 9 RT। তো এই মডেলের ভিডিও আমার চ্যানেলে এর আগে আপলোড করা হয়নি। যদিও আমি কাজ করেছি। আর এই OnePlus 9 RT ফোনটি ডেড মোডে চলে যায় হুট করে। তো এই ফোনটিও ডেড মোডে আছে। ডেড রিকভারি করার চেষ্টা করব। এবং কি চার্জিংয়ের লোডিং আপনারা দেখতে পেলেন যে চার্জও নিচ্ছে না এবং ফোনটি অনও হচ্ছে না। আর এটির ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ রয়েছে, 7.5 ভোল্ট পর্যন্ত চার্জ রয়েছে। তো এটি হচ্ছে ডাবল ব্যাটারি। মূলত ভোল্টেজটি 8 ভোল্ট পর্যন্ত, 8 ভোল্ট বা 8.54 পর্যন্ত ভোল্টেজ এখানে থাকে। তো আমরা নরমালি যে 3.7 থেকে 4.2 ভোল্টের যে পাওয়ার সাপ্লাইগুলো সেগুলো দিয়ে কিন্তু এই ফোনটি রান বা রিডিং চেক করতে পারবো না। তো সাধারণত এটির যে প্রাইমারি লাইনের যে ব্যাটারির যে লাইনটি সেটি ভোল্টেজ বেশি থাকলেও এটির কিন্তু যে ভিপিএস ভোল্টেজটি মাদারবোর্ডে সেখানে কিন্তু 4.2 ভোল্টই থাকে। তো আমি সাধারণত এই ফোনগুলোর যে কাজগুলো আমরা করি সেগুলো হচ্ছে যে আমরা চার্জিংয়ের লোডিং চেক করি। অনেক সময় ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং যদি অস্বাভাবিক থাকে বা চার্জিংয়ের লোডিং যদি অ্যাবনর্মাল থাকে, যেমন ননসেন্স থাকে, সেক্ষেত্রে শর্ট ইস্যু থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটির ডায়াগনোসিসটা একটু ব্যতিক্রম হয়ে থাকে। যেমন এটির যে ভিপিএস সেটি চেক করতে হয় এবং কি কোথাও শর্ট রয়েছে কিনা, পাওয়ার আইসির লাইনগুলো শর্ট রয়েছে কিনা সেগুলো দেখতে হয়। তো এই ফোনটির যে প্রবলেমটি এটি আসলে সিপিইউ থেকে মাস্ট বি সিপিইউ, RAM সিপিইউ থেকে ড্রাই হয়ে এ ধরনের রিডিং আসতে পারে। তো আমি চেষ্টা করব এই RAM সিপিইউটি রিভলভ করে ফোনটি ডেট রিকভারি করার এবং কি অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আমি দেখার এবং বলার চেষ্টা করব। আর দেখুন এই কাজগুলো করার সময় অবশ্যই খুব ভেবেচিন্তে করতে হবে। একটি ভুল সিদ্ধান্ত অনেক সময় এই ফোনগুলো কিন্তু না হওয়ার কারণ হতে পারে। আমি সবসময় দেখা যায় সিপিইউর উপরে যে পেপারটি থাকে সেটি খুব যত্ন করে কাটি যেন আশেপাশে অতিরিক্ত কাটিং না পড়ে যায়। আপনারা খেয়াল করেছেন হয়তো সিপিইউ, RAM সিপিইউ রিমুভ করার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু পেপার কেটে নিয়েছি। আর এখন আমি যেটি করব গ্লু কাট করে নেব। গ্লু কাট করার সময় খুবই সতর্কতার সাথেই গ্লু কাট করতে হবে, কারণ র্যামটি কিন্তু খুবই স্লিম একটি র্যাম। আর এখানে গ্লু কাটের জন্য যে টেম্পারেচার আমি ইউজ করে থাকি সেটি হচ্ছে 300 ডিগ্রি ER70। গ্লু কাট হয়ে গেলে আমি কিন্তু এবার র্যামটি রিমুভ করার জন্য 400 ডিগ্রি টেম্পারেচার ইউজ করব এবং কি ER55 ইউজ করব। তো সাধারণত আমি কুইক 2008D প্লাস এই এসএমডিটি ইউজ করে থাকি সিপিইউর কাজের জন্য। তো আমি র্যামটি রিমুভ করার জন্য, যেহেতু আগেই গ্লু কাট করার সময় আমার আইসিটি অতিরিক্ত হিট হয়ে আছে, এখন খুব অল্প সময়ে র্যামটি আশা করি রিমুভ হয়ে যাবে। আর ওয়ানপ্লাসের আঠাগুলো একটু শক্ত এবং কি একটু সময় লাগে, যে কারণে দেখা যায় আমাদের কিন্তু র্যাম সিপিইউর কাজগুলো করার সময় খুব ধৈর্য নিয়ে কাজ করতে হয়। অন্যান্য ফোনগুলোর মতো আপনি যদি খুব দ্রুত মেল্ট হয়ে যাবে বা আইসি খুলে ফেলবেন এরকম ধারণা করেন তাহলে সেটি একদমই ভুল হবে। আপনাকে অবশ্যই আইসির গতি বুঝে কাজ করতে হবে। দেখুন আমি কিন্তু র্যাম রিমুভ করে নিয়েছি, খুবই সেফলি মেথডে আমি রিমুভ করেছি। আসলে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে যতটা সেভ একটি কাজ করা যায় সেভ ওয়েতে, মানে ফোনের যেন কোনো ক্ষতি না হয়, কোনো চিপ যেন কোনো ড্যামেজ না হয়, এই বিষয়টি খেয়াল রেখে আমাদের কাজ করতে হয়। এখানে আমরা যেহেতু কোনো প্রতিযোগিতা করতে আসিনি, সময় আমাদের একটু বেশি লাগলেও আমরা যেন ভালোভাবে কাজটি করতে পারি, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। যদি আমাদের এরকম উদ্দেশ্য থাকতো যে আমরা খুব দ্রুত কাজটি শেষ করব, সেক্ষেত্রে আমাদের টোটাল মেথডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের টেম্পারেচার, এয়ার এবং টুলস এবং বিভিন্ন কিছুই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে এবং কি তখন কিন্তু আরও দ্রুত এই আইসিগুলো রিমুভ করা যাবে। বাট আমি সবসময় চেষ্টা করি, যেহেতু আমি সরাসরি কাস্টমার সার্ভিস দিয়ে থাকি, আর কাস্টমারদের সেট যেন বা ফোনগুলো যেন ভালোভাবে রিপেয়ার করা যায় এবং রিপেয়ারের যে চান্সেস সেটি যেন আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারি এবং কাজে লাগাতে পারি, সেই চেষ্টাটি আমি করে থাকি সব সময়। তো এই ধরনের ফোনের ক্ষেত্রে OnePlus 9 RT আমি এর আগে আরেকটি ফোন পেয়েছিলাম যেটির স্টোরেজ প্রবলেম ছিল। সেই ফোনটি অন হয়ে হ্যাং করে যেত এবং কি স্ক্রিনটি ভাঙা ভাঙা আসতো। এক পর্যায়ে সেটির র্যাম চেঞ্জ করেও হয়নি,
ফাইনালি দেখা গেছে যে সেই ফোনটির স্টোরেজটি আমি খুলে চেক করি, দেখি স্টোরেজটি ইরোড রয়েছে। তো এ ধরনের ফোনে স্টোরেজ ড্যামেজ বা কোনো ধরনের প্রবলেম আসতেই পারে। অতএব আমাদেরকে সিপিইউ র্যামের যে কাজগুলো এগুলো খুবই যত্ন সহকারে করতে হবে, যেন অন্য কোথাও আমাদের যেতে না হয়। র্যাম সিপিইউ থেকে যদি কোনো ফল্ট থাকে সেটি কিন্তু আমাদের কাছে অবশ্যই সেটি স্পষ্ট হয়ে আসবে। আমরা এখন যে কাজটি করব, এই ফোনটির র্যামটি রিভলভ করব এবং র্যাম রিভলভ করে ফোনটি অন করার চেষ্টা করব। কারণ OnePlus-এর অনেক ফোন রয়েছে, আপনারা যারা এই কাজগুলো করেন জানেন যে শুধু র্যাম রিভলভ করেও কিন্তু অনেক ফোন অন হয় যদি সেটি র্যাম থেকে ফল্ট থাকে এবং কি সেটির যে সেভ মেথডে যদি আপনি কাজ করেন তাহলে শুধু র্যাম রিভলভ করেও কিন্তু একটি ফোনকে অন করা যায়। তো আমি সেই চান্সটি নেব এবং দেখব যে শুধু র্যাম থেকে এই ফোনটি কাজ করে অন হয় কিনা। আর এই ফোনটি যেহেতু একজন টেকনিশিয়ান নিয়ে এসেছেন, সে এই বিষয়টিও জানবেন এবং তার যতটা কস্টিং যদি কম করা যায় সেটিও ট্রাই করব। আর যেহেতু 888-এর একটি প্রসেসর, 5 ন্যানোমিটারের একটি প্রসেসর, অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ বলা যায়। যে ধরনের প্রসেসরগুলো রিমুভ করতে গিয়েও যদি ড্যামেজ হয়ে যায় ফোনটি আনসাকসেস হওয়ার চান্স থাকে। সো ক্রিটিক্যাল কাজগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব যতটা সেভ মেথডে কাজ করা যায় এবং কি ফোনটি সাকসেস করা বা ফোনটি ভালো সার্ভিস পাবেন কাস্টমার, এই উদ্দেশ্য নিয়েই আমরা মূলত কাজ করব এবং আমি নিজে করে থাকি। তো দেখুন আমি র্যামটি সুন্দর করে রিভলভ করে তারপরে ইনস্টল করে দিচ্ছি এবং ইনস্টলের যে টেম্পারেচার এয়ার সেটি কিন্তু আমি যে আইসি রিমুভ করার সময় যেটি ব্যবহার করেছি সেরকমই ব্যবহার করে থাকি। তো এখানে একটু স্মুথলি আমি র্যামটিকে ইনস্টল করার চেষ্টা করেছি, যেহেতু আমার সিপিইউ রিভলভ করা নেই। তো আমি একটু ঠান্ডা করে তারপর কিন্তু এই মাদারবোর্ডটি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে চেক করব। আর আমার ফোনটি যদি অন হয়ে যায় সেক্ষেত্রে আমি এটিকে একটু সময় ট্রায়াল রাখব যে ফোনটি ঠিকঠাক মতো চলে কিনা। আর যদি এই ফোনটি আবার হ্যাং করে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সিপিইউ রিভলভ করতে হবে। আর যদি ফোনটি অন নাই হয় তাহলে আমাকে অবশ্যই সেক্ষেত্রে সিপিইউ রিভলভ করতে হবে। তো আমি এবার চার্জে লাগিয়ে চেক করছি এবং এখানে ইউএসবি টেস্টারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি যেহেতু ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে বা অন হওয়ার মতো চার্জ রয়েছে, সো আমার এই ফোনটি অন না হলে অবশ্যই আমাকে সিপিইউ রিমুভ করতে হবে এবং এটির যে রিডিং আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সিপিইউ থেকে এ ধরনের প্রবলেম আসে এবং কি এই ফোনের পাওয়ার সেকশনে আমি এখনই যাব না, আমি সিপিইউ রিভলভ করব। এরপর যদি কোনো ফল্ট আমি পাই সেক্ষেত্রে হয়তো পাওয়ার সেকশন ওপেন করব। কারণ একটি ফোনে এলোমেলো কাজ না করে একটি নির্দিষ্ট গাইডলাইন মেনে কাজ করাই উচিত এবং কি এই ফোনগুলোর যেহেতু এটি ফল্টি সিপিইউ অবশ্যই আমাকে রিভলভ করতে হবে এখন। আর আমি র্যাম আবার পুনরায় রিমুভ করে নিয়েছি এবং কি খুব ইজিলি এখন র্যামটি রিমুভ হয়ে গেল, কারণ যেহেতু একবার রিভলভ করে সেটি লাগিয়েছি। তো আমরা নর্মালি দেখা যায় যে একটি প্রথম যখন একটি কাজকে করি আমরা সিপিইউ র্যাম এগুলো রিমুভ করি যখন সেটি কোম্পানি থেকে যে আঠা থাকে সেই আঠা দিয়ে খুব শক্তভাবে লাগানো থাকে, পেস্টিং করা থাকে। এই পেস্টিং আইসিগুলো রিমুভ করতে প্রথম চান্সেই ঝুঁকিটা থাকে এবং প্রচুর পরিমাণে ঝুঁকি থাকে এবং পরবর্তীতে এই ঝুঁকিটা অনেক কমে যায়, সেটি 30%-এ চলে আসে। তো যদি কোনো ফোন রিভলভ করা থাকে সেই ফোনটি পুনরায় রিভলভ করতে আসলে খুব ইজি হয়ে যায়, যে কারণে আমরা কিন্তু সেটি তখন আর রিস্ক লাগে না বলেই চলে। তো এই যে দেখুন আমি এখন গ্লু কাট করছি, এই গ্লু কাট করার সময় আমি কিন্তু এসএমডি চেঞ্জ করে নিয়েছি। এটি কুইকেরই আরেকটি এসএমডি এবং কি খুব চিকন সুচালু একটি নজল দিয়ে আমি এখানে কিন্তু গ্লু কাট করার চেষ্টা করছি। কারণ হচ্ছে এই ফোনটির যে আমি গ্লু কাট করব এই সময় যেন আমার পুরো পিসিবিটি হিট না হয়ে যায়। আমি নির্দিষ্ট একটি সারফেসে আমি কিন্তু হিটটা অ্যাপ্লাই করছি এবং কি আশেপাশের যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো যেন মেল্ট না হয়ে যায়, সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে গ্লু কাট করার চেষ্টা করছি। এতে করে আমার কাজের যে পরিধি সেটি নিয়ন্ত্রণে থাকবে। কারণ অনেক সময় আমাদের কাজের এরকম হয় যে সিপিইউ রিভলভ করতে গিয়ে তার আশেপাশে অনেক পার্টস এলোমেলো হয়ে যায়
এবং কি অন্যান্য জায়গাগুলোতে হিট লাগে, অন্যান্য সমস্যাগুলো তৈরি হয়, তখন সিপিইউ রিভলভ করে ফোনটি অন হলে বিভিন্ন সমস্যা থাকে বা অন হয় না। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে একটি ফ্রেশ ইনটেক ফোনে যখন আমরা কাজ করব, তখন সেই ফোনটির কাজের পরিমাণ বেড়ে যেন না যায়। আমরা জাস্ট যে অংশে কাজ করব সেটির মধ্যে নিয়ন্ত্রণে রেখে আমরা যেন কাজটিকে সম্পূর্ণ করতে পারি। আর সেই কাজটি হোক বা না হোক, সেটি যেন খারাপ না হয়ে যায় বা এলোমেলো কাজ না হয়। অনেক সময় দেখা যায় একটি সিপিইউ রিভলভ করা হয়েছে, তারপর হয়নি, পাওয়ার আইসি খোলা হয়েছে, নেটওয়ার্কের টিন খোলা হয়েছে, একের পর এক অনেক কাজ করা হয়। পরবর্তীতে একজন এক্সপার্টের কাছে গেলে সে কনফিউজ হয়ে যায় যে এটি কী প্রবলেম ছিল, আর কোথায় কাজ করা হয়েছে, কেন করা হয়েছে, এবং কি নতুন কোনো প্রবলেম থাকলে সেটি কোথা থেকে তৈরি হয়েছে। এই বিষয়গুলো কিন্তু অনেক কনফিউজড, এবং কি আপনি নিজে কাজ করতে গিয়ে নিজেও কিন্তু কনফিউজ হয়ে যাবেন যে কি করলাম, কি থেকে কি প্রবলেম হলো, এরকম কিন্তু হতে পারে। সো আমরা যে কাজটি করব সেটিকে যথেষ্ট পরিমাণ গুছিয়ে কাজ করলে আমাদের নিজেদের কাজই অনেক সুন্দর হবে, এবং কি আমরা কনফিডেন্টলি কাজ করতে পারবো যে আমি এইটুকুতে কাজ করেছি, অন্য কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা না। তো দেখুন, আমি আবারও ইউএফএসের যে উপরে আমি একটি আমার কপারের একটি প্লেট দিয়ে ঢেকে নিলাম, এবং এতে করে যে হিট বাহিরে হচ্ছে, এই হিটটি ইউএফএসের উপরে কম লাগবে, এবং কি বাহিরের যে বাতাসটি সেটি কিন্তু বা হিটটি সেটি কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো যাই হোক, এগুলো সুবিধা রয়েছে, এবং কি আমরা সবচেয়ে একটি মাদারবোর্ডের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিপিইউ এবং স্টোরেজ আইসি। এই দুটি টপ প্রায়োরিটি দিয়ে কাজ করব। র্যাম অনেক সময় কিন্তু আমরা চাইলেও চেঞ্জ করতে পারি, বাট স্টোরেজ আইসিতে প্রোগ্রাম থাকে, সো এটি যেন কোনো সময় ড্যামেজ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কাজের জন্য, এবং কি সিপিইউ যেন ড্যামেজ না হয়। তো এই দুটি জিনিসকে বাঁচিয়ে রেখে আমাদের যতটা সম্ভব সুন্দরভাবে কাজ করা উচিত। তো আমি সেভলি চেষ্টা করছি এই সিপিইউটি রিমুভ করার জন্য, এবং সিপিইউ রিমুভ করার জন্য আমি হিট করে নিচ্ছি। আর আমি কিন্তু এই মুহূর্তে 400+ হিট ইউজ করছি, মূলত 413 টেম্পারেচার ইউজ করছি, আর এই মুহূর্তে এয়ার ইউজ করছি 65। তো একটু হিট এবং টেম্পারেচার বাড়িয়ে নিয়েছি, কারণ এই মাদারবোর্ডটি কিন্তু ব্ল্যাক একটি মাদারবোর্ড, এবং কি পেস্টেড মাদারবোর্ড। এই আইসিটিও অনেক বড় এই সারফেসটিকে হিট করতে গেলে, যেহেতু 2008 বা 2008D+ এই ধরনের এসএমডিগুলো খুব স্মুথ এয়ার দেয়, এবং কি এই এসএমডিগুলোর যে এয়ার সিস্টেমটি সেটি কিন্তু একটু বয়স হয়ে গেলে কমে যায় অনেক সময়। তো যাই হোক, আমি একটু বাড়িয়ে এবং কি হিট বাড়িয়ে তারপর আইসিটি কিন্তু রিমুভ করে নিলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই আইসিটি রিমুভ হয়েছে। আর এই ধরনের সিপিইউ রিমুভ করার সময় খুবই সতর্ক থাকতে হবে, যেহেতু 5 ন্যানোমিটারের একটি সিপিইউ। এই সিপিইউর ভিতরে যে ট্রানজিস্টরগুলো থাকে এগুলো কিন্তু খুবই ক্ষুদ্র এবং কি খুবই ঘন ভিতরে, যে কারণে এগুলো যেন ড্যামেজ না হয়ে যায়। এক কথায় এই সিপিইউটি যদি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করেন বা কোনো সময় যদি একটু বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রেও ড্যামেজ হতে পারে। অনেক সময় এগুলো কিন্তু ফুলে যায়। ফুলে যায় কখন? যখন আমরা একটা সিপিইউ রিমুভ করতে গিয়ে অতিরিক্ত সময় ভরে হিট দিতে থাকি, এবং কি এয়ার টেম্পারেচার যদি আপনার খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট না হয়, তাহলে কিন্তু এটি ফুলে যাওয়ার চান্স থাকে। দ্বিতীয় হচ্ছে যে এই আইসিগুলো অনেক সময় এক পাশে উঁচু হয়েছে আর এক পাশে এখনও মাদারবোর্ডের সঙ্গে লেগে আছে, এরকম টাইপেও কিন্তু সিপিইউ ড্যামেজ হয়ে যায়। 50% বা 70% রিমুভ হয়েছে, অর্ধেক একটু লেগে আছে। এই টাইপে যখন আপনি যে হিটটি ইউজ করবেন, এই হিটটি কিন্তু সিপিইউটিকে ড্যামেজ করে দিতে পারে। সো সব কিছু মাথায় রেখে এই সিপিইউগুলো রিমুভ করলে আশা করা যায় যে সিপিইউ ড্যামেজ হবে না। এরপরেও অ্যাক্সিডেন্টলি এ ধরনের সিপিইউ ড্যামেজ হতেই পারে। এটি খুবই ক্রিটিক্যাল একটি কাজ। এই কাজগুলোকে যদি সহজভাবে মনে করেন তাহলে সেটি একদমই বোকামি হবে। বিশেষ করে যারা ইউজার রয়েছেন তারা অনেক সময় এগুলোকে বুঝতে না পেরে দেখা যায় যে খুব সহজ ভেবে যে কোনো এক জায়গায় দেখিয়ে ফোনগুলো ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু এই ফোনগুলো আর রিপেয়ার করা যায় না। এই সমস্যাগুলো কিন্তু অহরহ হচ্ছে। তো যিনি ফোনটি নিয়ে এসেছেন তিনি আমার সাবস্ক্রাইবার, রেগুলার আমার ভিডিও দেখেন, এবং কি উনি জানেন যে এই লেভেলের এই কাজগুলো আমি করে থাকি। অনেক বিশ্বাস নিয়েই আমার কাছে এসেছেন। ফোন ঠিক হোক বা না হোক, ওনার যে আত্মবিশ্বাস আমার প্রতি রয়েছে এটি আশা করি থাকবে,
কারণ আমি যথেষ্ট সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করেছি, তারপরেও যদি কাজটি না হয় সেক্ষেত্রে হয়তো কিছু করার থাকবে না। বাট আমি চেষ্টা করব যে সুন্দরভাবে যেন কাজটি হয়। তো দেখুন এখানে আমি যে ক্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ করিনি এবং সেটি রিমুভ করবও না। তো যেহেতু আমার এটি আসলে একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে, অনেক সময় ভাবি যে এই ক্যাপগুলো ফেলে দিয়ে খুব দ্রুত কাজটি শেষ করব, কিন্তু সেটি আর করা হয় না। কারণ আমার অনেক আগে থেকেই মানে একটি কাজকে যখন ভালোভাবে করার চেষ্টা করেছি তখন থেকে এগুলো অভ্যাস হয়ে গেছে যে এই ক্যাপগুলো রেখে রেখে কাজ করার, এবং কি এখন আর সেটি রিমুভ করা হয় না। কারণ রিমুভ করলে যেটি হয় যে ফোনটি ঠিকই চলবে, বাট এই ক্যাপগুলো থাকলে আরও বেশি স্টেবল, আরও বেশি সিপিইউটি ভালোভাবে কাজ করবে বলে আশা করা যায়। কারণ খুব বেশি প্রয়োজন না হলে সিপিইউর নিচে এরকম জটিল একটি জায়গায় এই ক্যাপগুলো বসানো হতো না। তো কেন ডিজাইন করেছে এভাবে একমাত্র স্ন্যাপড্রাগন কোম্পানি জানে। তো অনেক কোম্পানি এরকমভাবে সিপিইউর নিচে কিন্তু ক্যাপগুলো দিয়ে থাকে। তো আমি সিপিইউ রিভলভ করে নিচ্ছি এবং কি খুব সুন্দরভাবে আগে সিপিইউটিকে পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি উইদাউট ক্যাপ রিমুভিং। তো এই সিপিইউটি আমি এই মডেলের সিপিইউ অনেক কাজ করেছি। দেখুন আমার স্টেনসিলটি আসলে খুব একটা ভালো নেই, কারণ অনেক সিপিইউ কিন্তু অলরেডি কিন্তু এই স্টেনসিল দিয়ে রিভলভ করা হয়েছে। তো যদিও সব ধরনের কাজগুলো ভিডিও আপলোড করা হয় না, কিন্তু দেখা যায় যে এই ফোনগুলো এই ধরনের সিপিইউ রিবোলিংয়ের যে কাজগুলো এগুলো কিন্তু করতে করতে একসময় স্টেনসিলগুলো খারাপ হয়ে যায়, এবং কি খুব বেশি কিন্তু রিবোলিং করা যায় না। বিশেষ করে বড় যে আইসিগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু স্টেনসিল যদি বাঁকা হয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, সেটি রিপ্লেস করে নিতে হয়। তো আমি বারবার পিপিটি পেস্ট অ্যাপ্লাই করব, এবং কি এই রিবোলিং পেস্টগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই না হলে কোনো বল যদি ছোট বড় থাকে এটি দেখা যাবে যে আবার এই রিবোলিংয়ের কাজটি করতে হবে। তো আমি সেকেন্ড টাইম চান্স নিতে চাই না, আমি একবারে এই ফোনটিকে অন করার জন্য আমি 100% কনফার্ম রিবোলিংয়ের যে কাজটি সেটি করে তারপরে কিন্তু সিপিইউটি ইনস্টল করব। এর কারণ হচ্ছে যে এই সিপিইউ বারবার খুলবো লাগাবো এই কাজটি করতে গিয়ে যেমন ঝুঁকি রয়েছে, স্টোরেজ আইসি পাশে রয়েছে সেটি হিট হয়ে খারাপ হতে পারে, অপর পাশে যে পাওয়ার সেকশনটি রয়েছে সেটি প্রবলেম হতে পারে। আর 9RT এটি একটি 5G ফোন এবং কি অনেক অ্যাডভান্স মডেলের একটি ফোন, এর ভিতরে অনেক আইসি রয়েছে এবং কি অনেক ধরনের ফিচার সম্পন্ন একটি ফোন কিন্তু এই ফোনটি। তো বেশ ভালো একটি বাজেটের ফোন। তো বিশেষ করে এই কাজগুলো দেখা যায় যে যারা করেন এই বিষয়ে যদি একটু নলেজ বা আমরা জেনে শুনে কাজ করি আমাদের জন্য সুবিধা হয় যে কোন ফোনটি কী পরিমাণ দামি একটি ফোন, তাহলে আমরা গুরুত্বটা সেই পরিমাণে দিয়ে কিন্তু সেই ফোনগুলো কিন্তু আমরা কাজ করতে পারি। অনেক সময় নরমালি একটি দামি ফোনকে নরমাল ফোন ভেবে কাজ করতে গিয়ে যখন প্রবলেম হয়ে যায় তখন কিন্তু আমরা সেটিকে আসলে কিছু করার থাকে না। কিন্তু ভালো ফোনগুলোতে একটু আপনি সময় ব্যয় করে ভালোভাবে সবকিছু জেনে শুনে তারপর যদি কাজটি করেন দেখবেন যে কাজটি যেমন সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি বড় অ্যামাউন্টের একটি ফোনও কিন্তু আমাদের বিশেষ করে ইউজাররা ফেরত পাবেন এবং কি দেশের জন্য এটি উপকার। তো যাই হোক আমি সিপিইউ সুন্দর করে রিভলভ করে নিয়েছি। রিভলিংয়ে কোনো ফল্ট রয়েছে কিনা সেটি দেখতে হবে। কোনো ধরনের গ্লু বা কোনো ময়লা অনেক সময় এই সিপিইউর মধ্যে লেগে থাকতে পারে, সেগুলো খেয়াল করে তারপর কিন্তু সিপিইউটি ইনস্টল করতে হয়। তো আমি যেহেতু মাদারবোর্ড ক্লিন করে নিয়েছি আগে থেকেই, সিপিইউটি ইনস্টল করে দেব। সিপিইউ ইনস্টল করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সাইটে যে ডটগুলো থাকে সিপিইউর বসানোর যে পজিশন এবং সিপিইউর যে পোলারিটি রয়েছে সেগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা। কারণ একটু ভুলের জন্যই দেখা যায় একটি কাজকে দ্বিতীয়বার তৃতীয়বার করতে হয়। আমরা যেন কোনো ভুল না করি সেই বিষয়ে কিন্তু এভরি টাইম অ্যালার্ট থেকেই কাজ করতে হবে। সিপিইউর কাজ আসলে সারা ওয়ার্ল্ডে এখন হয়, সারা ওয়ার্ল্ডেই হচ্ছে, এবং সিপিইউ নিয়ে আপনারা দেখেছেন যে কম্পিটিশন চলছে চায়নাতে। তো সিপিইউর কাজ আসলে খুব সহজ আমরা মনে করি, আবার অনেক সময় অনেক কঠিন মনে করি। তো এটি সহজ বা কঠিন যাই মনে করি না কেন, এই কাজটি হচ্ছে একটি শিল্প, একটি আর্ট। তো যে যেভাবে করুক, যেভাবে নেন, সুন্দরভাবে যদি এই কাজটি করা যায় তাহলে এই ফোনগুলো কিন্তু ভালো হয়ে যায়। সিপিইউর কাজ করে অনেক ফোন কিন্তু রিপেয়ার করেছি আমি, এবং কি সিপিইউ ইস্যু রয়েছে কিনা এটি কিন্তু বোঝা অনেক প্রয়োজনীয়।
অনেকে আছেন সিপিইউ রিভলভ করছেন, বাট কেন করছেন, সিপিইউ রিভলভ করে হওয়ার চান্স কতটুকু, পাওয়ার সেকশন অ্যাকচুয়ালি ওকে রয়েছে কিনা, এই বিষয়গুলো টোটালি বুঝেন না। ননসেন্স থাকলেও সিপিইউ রিভলভ করেন, শর্ট থাকলেও সিপিইউ রিভলভ করেন। এ ধরনের অনেক ফোন অনেক পেয়েছি। তো সিপিইউ রিভলভকে এখন আসলে অন্য একটি লেভেলে নিয়ে গেছেন আমাদের দেশের বিভিন্ন জায়গায়। এই সিপিইউ রিভলভ নিয়ে আসলে এগুলো ট্রল করার কিছু নেই। মানুষ মানুষ শিখবে, এক জায়গা থেকে দেখবে, আরেক জায়গায় শিখবে, নিজে কাজ করবে, নিজেকে ডেভেলপ করবে এবং মানুষের যে আগ্রহ, কিউরিওসিটি সেটি থাকবে, এটি স্বাভাবিক। একজনে এই কাজটি যখন করবে তখন আরও 10 জনে করার চেষ্টা করবে, এটি স্বাভাবিক। কিন্তু সেটি যেন নষ্ট না হয়ে যায় এবং সেই মার্কেটটি যেন নষ্ট না হয়ে যায়। এই সিপিইউ রিভলভিংয়ের মার্কেট একেবারে শেষ হয়ে গেছে বর্তমানে। এটির যে বাজার, এটির যে কর্মদক্ষতা এবং এটির যে কাজের যে ভ্যালু, সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে বললেই চলে এবং মানুষের কাছেও এটির গ্রহণযোগ্যতা কমে যাবে দিন দিন যদি সেই কাজটি প্রপার ওয়েতে না করা হয়। এবং ভ্যালু সেই জিনিসই যে এই ফোনটি আমি রিপেয়ার করছি, এই ফোনটি ভালোভাবে যদি চলে তাহলে কিন্তু এটির ভ্যালু রয়েছে। আর যদি এই কাজটি করে ভালো না চলে তাহলে কিন্তু যিনি কাজটি করাবেন তার কাছে এটি একটি নিছক জরিমানা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আমাদের চেষ্টা করতে হবে যে ফোনগুলো যেগুলো রিপেয়ার করি সেগুলো যেন ভালো চলে, সেই উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। অনেক সময় একেবারে ব্রোকেন ফোনগুলো পাই যেগুলো আসলে রিভলভিং করেও ভালো চলবে না। এই ব্রোকেন ফোন থেকে আমি বেঁচে থাকতে চাই। তো যাই হোক, আমি র্যাম সিপিইউ উভয়টি রিভলভ করে ইনস্টল করে দিয়েছি। কথায় কথায় আপনাদের অনেক কিছু শুনিয়ে ফেলেছি, আশা করি বিরক্ত হননি। আর আমাদের একটি সমস্যা রয়েছে, আমরা নিজের দেশের মানুষকে মূল্যায়ন করতে চাই না। তো আমাদের দেশে বা আমাদের দেশে যে লেভেলের কাজগুলো হয় এবং আমাদের দেশের টেকনিশিয়ানরা রয়েছে তারা অনেক ভালো লেভেলের কাজগুলো করছেন, তাদেরকে উৎসাহ দিলে আমরা কিন্তু অনেক ভালো জায়গায় যেতে পারবো। তো আলহামদুলিল্লাহ, দেখুন ফোনের OnePlus লোগোটি আসছে, তার মানে ফোন কিন্তু ডেড রিকভারি অলমোস্ট হয়ে গেছে। তো আমি এবার পুরোপুরি রান হওয়ার জন্য অপেক্ষা করব। তো যেটি বলছিলাম যে দেশের মানুষকে মূল্যায়ন করি না, অবশ্যই আমরা উৎসাহ দিব, লাইক করব এবং ভালো ভালো কমেন্ট করে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করব। এতে করে কি হবে, আমাদের এই ইন্ডাস্ট্রি আরও ভালোভাবে এগিয়ে যাবে এবং কি দক্ষ টেকনিশিয়ান তৈরি হবে যারা অ্যাকচুয়ালি এই কাজগুলোকে ভালোবাসে, যারা এই কাজগুলো করতে চায়। দেখুন, আমি অনেক দিনের পর দিন রাত পরিশ্রম করে এই কাজগুলোতে সময় দিয়েছি, শুধু টাকার জন্য না। টাকা তো বিভিন্নভাবেই আসে, টাকা ইনকাম হয়েই যাবে কোনো না কোনোভাবে। বাট আমি এখন যে কাজটি করি সেটি হচ্ছে এই কাজটিকে ভালোবেসে এবং আমার এটি ভালো লাগে জন্য এই কাজগুলো করি। প্রচুর কাজ থাকে যে কারণে সব ধরনের কাজ নিতে পারি না। অনেকেই কিন্তু এই ভিডিও দেখে মনে করে আমি কাজের মার্কেটিং করছি, সবসময় দেখা যায়। এখন কিন্তু আমি বলি না যে আমাকে কুরিয়ারে ফোন পাঠান বা আমার নাম্বার পর্যন্ত এখন শেয়ার করি না। তো আসলে অনেক ঝামেলা এই অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করা এবং কি অনেকে অনেক ধরনের মেসেজ ফোন দেন। নিজের ব্যক্তিগত জীবন স্বাধীনতা হারিয়ে ফেলি, যে কারণে এখান থেকে একটু সরে যাই। তো আপনারা কাজকে এনজয় করুন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সেগুলো শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। তো বিভিন্ন ধরনের কাজ এবং কি এই কাজ থেকে আপনারা উপকৃত হলে সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আমি ছোট্ট একটি কাজও যদি কারো কাছ থেকে শিখে থাকি তাকে আমি সারা জীবন মনে রাখার চেষ্টা করি এবং কি সেটা আমার জন্য, আমি মনে করি আমার কোনো একদিনের হলেও সে আমার শিক্ষক। তো যাই হোক, এ ধরনের অনেক কিছুই আমরা অনেক সময় শিখি, সেটি অনলাইন থেকে হোক, অফলাইন থেকে হোক, অনেক সময় শিখতে পারি। তো আমি ক্যামেরা সহ সব কিছু লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমার এই ফোনটি কিন্তু সবই চেক করতে হবে। ইভেন ক্যামেরা, সাউন্ড, চার্জ, অন্য কিছু সব ঠিক রয়েছে কিনা। আশা করি সবই ঠিক থাকবে। তো এই ফোনগুলোতে আমাদের কাজ করার পূর্বে কয়েকটি জিনিস, ছোট কয়েকটি জিনিস কিন্তু চেক করতে হয়, এরপর কিন্তু সিপিইউতে কাজ করতে হয়। সিপিইউ কাজ করার আগে যদি আমরা প্রাইমারি জিনিসগুলো চেক না করি তাহলে ভুল হতে পারে যে সিপিইউ কাজ করে ফোনটি অন নাও হতে পারে। তো যাই হোক, সব কিছু বুঝে কাজ করলে আশা করা যায় যে ফোনগুলো অনেক দামি ফোন, দেখুন 40-50 হাজার টাকা দামের একটি ফোন এই যে এখন রিপেয়ার হয়ে গেল। আশা করি এই ফোনটি আরও লম্বা সময় ভালো চলবে এবং কি এই সিপিইউ রিভলভ করে ফোনগুলো কিন্তু 2-3 বছর আরও ইউজ করা